বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে। বিএনপি সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে খুব সম্ভবত 237টা আসনে। বাকি যে আসনগুলো আছে সেটা তাদের সহযোগী বা তাদের সহাবস্থানে যেসব রাজনৈতিক দলগুলো ছিল অতীতে, এই যে হাসিনার আমল থেকে শুরু করে এবং যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে যাদের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল, এখন তো বলতে পারি যে জামাতের সাথে তাদের সহাবস্থান ছিল, এখন একদম দুই মেরুতে চলে গেছে। তাদের জন্য হয়তো ছাড় দেয়নি। অন্যান্য যারা ছিল যেমন নুরুল হক নূর অথবা আন্দালিব রহমান পার্থ, তারপর হচ্ছে ববি হাজ্জাজ সহ আরো অন্যান্য যারা আছে, তাদেরকে কিন্তু তাদের যে আসনগুলো সেই আসনগুলোতে খুব সম্ভবত তারা খালি রেখেছে, অর্থাৎ কোনো ধরনের বিএনপি সমর্থিত কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করে নাই। এটা চমৎকার ছিল, বিএনপির খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি। এটাকে আমার কাছে মনে হয় পজিটিভ ভাবেই বলা যায়। তবে এখানে বিএনপির একজন প্রার্থী, সেটা হচ্ছে রুমিন ফারহানা। তাকে আমরা জানি বিএনপির সংরক্ষিত আসন, যে আওয়ামী লীগের আমলে ছিল, তিনি মহিলাদের যে সংরক্ষিত আসন থাকে সেখান থেকে কিন্তু তিনি এমপি হয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু সংসদে মোটামুটি গরম একটা হাওয়া তৈরি করেছেন তিনি এবং হারুনুর রশিদ যিনি আছেন, তারা কিন্তু ওখানে গিয়েছেন। এখন সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি, রুমিন ফারহানা নাকি বিএনপি থেকে মনোনয়ন পায়নি। এখন আসলে খুব সম্ভবত যদি নির্বাচন হয়, নির্বাচনের পর সংরক্ষিত আসন যে সেখান থেকে হয়তো তাকে দেওয়া হতে পারে। এখনো যায় না। আপনারা জানেন তো রাজনীতির মধ্যে কোনো শেষ বলে নাই এবং রাজনীতিতে যে কোনো সময় গুটি উল্টে যেতে পারে, গুটি চেঞ্জ হতে পারে। এটা একটা তো কথা থাকেই। তবে যে 237 জন প্রার্থী তাদের মধ্য থেকে এমন কি কেউ প্রার্থী আছে যার হচ্ছে বাবা এমপি ছিলেন, তারপর এখন তার মেয়ে বা তার ছেলে, আহ, যেমন ধরেন যে ইশরাক, তিনি কিন্তু গত 15-16 বছরের মধ্যে তিনি কিন্তু তার বাবা তো বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং মেয়র ছিলেন এবং তিনি দেশের বাইরে মৃত্যুবরণ করেছেন। দেশে তার আশা এবং দেশে এইটা নিয়ে অনেক কথা ছিল, অনেক কথা আছে, অনেকে জানেনি হিস্ট্রি, এবং তিনি নিজেও হচ্ছে ভিকটিম ছিলেন এবং তাকে বিভিন্ন সময় অ্যারেস্ট করা হয়েছে, কর্মীদের জন্য ছিলেন। তার এই বিষয়গুলো কিন্তু পজিটিভ। মেয়র প্রার্থী যখন ওই যে দক্ষিণের মেয়র খুব সম্ভবত, এখানে একটা বিতর্কিত কিছু বিষয় ঘটে গেছে, কিন্তু এর আগে কিন্তু তিনি খুবই পজিটিভ ভাবেই ছিলেন এবং ওনার মতো যদি লোকজন প্রার্থী দেওয়া হয় তাহলে কিন্তু কোনো কথা নাই। কিন্তু এমন কি কেউ আছেন যে যার বাবা এমপি ছিলেন, তিনি কোনো ধরনের অ্যাক্টিভিটিস নাই, জাস্ট ধরেন যে 5ই আগস্টের পর তার অ্যাক্টিভিটিস হয়েছে এবং তিনি হুট করে এসে ঝুট করে মনোনয়ন ভাগিয়ে নিলেন, এমন কি এমন কেউ আছেন কিনা? এমন যদি থেকে থাকে তাহলে সেখানে একটা ক্ষোভের সৃষ্টি হতে পারে, সেখানে আহ অন্য কোনো প্রার্থী আহ স্বতন্ত্র থেকে থাকতে পারে, এই বিষয়গুলো তখন সেখানে কিন্তু কিছু ঘটনা ঘটতে পারে, এগুলো আশঙ্কা করা যায়। তবে বাংলাদেশের একটা বড় দল আওয়ামী লীগ যেহেতু চলে গেছে, পালিয়ে গেছে, তাদের নেতারা ম্যাক্সিমাম তো পালাই গেছে। বিশেষ করে সর্বশেষ 2টা বা 3টা নির্বাচনে যারা এমপি ছিল, তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে দেশের বাইরে চলে গেছে, পালাই গেছে, আর কিছু হচ্ছে ধরা পড়েছে। এখন আওয়ামী লীগ বাদ যাওয়ার পর তারপরে বড় দল একটা তো চলেই গেল, আরেকটা আছে বিএনপি, তারপর হচ্ছে জামাত বলতে পারেন, জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বা তাদেরকে অংশগ্রহণ করতে দিবে কিনা, শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকতে পারবে কিনা, সেটা তো একটা প্রশ্ন। তারপর হচ্ছে আহ এই বিএনপি এবং হচ্ছে জামাত জামাত বিএনপি বর্তমানে যেটা দেখা যাচ্ছে, অনেকেই বলছে যে দুই মেরুতে চলে গেছে, তাদের চিন্তা ভাবনা এবং তাদের চাওয়া পাওয়া সবকিছু যেটা যেখানেই থাকুক না কেন, নির্বাচনের ট্রেন কিন্তু বিএনপি অফিসিয়ালি শুরু করে দিয়েছে। তার মানে বুঝাই যাচ্ছে যে বিএনপি নির্বাচনে যাচ্ছে এবং অন্যরাও
মোটামুটি যাবে, তারাও কিন্তু প্রার্থী মনে মনে হোক যেভাবে হোক ঘোষণা না করলেও কিন্তু ঠিক করে দিয়েছে। সো আজকের নির্বাচনের প্রার্থীদের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি কিন্তু নির্বাচনের একদম গন্তব্যে যাওয়ার ট্রেন চালু করে দিয়েছে। যেহেতু চালু করে দিয়েছে, এখানে এখানে কি কি ঘটতে পারে? আওয়ামী লীগের যারা আছে তারা চেষ্টা করবে হট্টগোল বাধাতে, এবং তারা চাইবে নির্বাচন বানচাল করতে। এবং আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন ভিতরে এবং বাইরে থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে কিভাবে নির্বাচন বানচাল করা যায়, এবং বিভিন্নভাবে কিন্তু দেখা যাচ্ছে। এখন আসি এনসিপির ক্ষেত্রে। এনসিপির দিকে যদি আপনি তাকান, তারা ৩০০ আসনেই হচ্ছে তারা প্রার্থী দেবে। ৩০০ প্রার্থী কি তারা জিতবে? তারা কি সরকার গঠন করতে পারবে? এখানে একটা বড় প্রশ্ন থাকতে পারে। আমার কাছে মনে হয় যেটা, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যারা সমন্বয়ক ছিলেন, সমন্বয়ক, বিশেষ করে আমি যদি বলি সমন্বয়ক এবং সমন্বয়কের বাইরে ১০ থেকে ১৫ জন যারা মোটামুটি সারা বাংলাদেশের মানুষজন চিনে, জানে, এবং তাদের ব্যক্তিত্ব সম্পর্কে আগে এবং পরে জানে, এবং তাদের মধ্য থেকে এখন কয়টা সিট তারা জয়ী হয়ে আসতে পারবে, এটা একটা বিষয়। এখন আপনি কথা বললে তো আমার কাছে মাইক আছে, আমি অনেক কিছু বলতে পারি। আহ, আহ, ওনাদের কাছে সামনে মাইক গেলে ওনারও অনেক কিছু বলতে পারে, কিন্তু বাস্তবতা আসলে কি? বাস্তবতা কি? এনসিপি যে কারণে গঠিত হয়েছে, যে গণ অভ্যুত্থানের যে মহানায়ক বলতে পারেন, তাদের কার্যক্রম গত ১ বছর ১.৫ বছর, ১ বছরেই ধরি যদি, তাহলে তারা কি সেটা কেমন ভাবে তারা করেছে? যেমন ধরেন বর্তমানে উপদেষ্টা হিসেবে আসিফ আছেন, তারপরে নাহিদ ছিলেন, এবং হচ্ছে আরেকজন এই যে তথ্য উপদেষ্টা আছেন মাহফুজ আলম। তারা হয়তো সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু হয়তো বিভিন্ন কারণে তারা পারছে না, পারে নাই, অথবা জনগণ যেভাবে চাচ্ছে সেইভাবে হয়তো পারে নাই। এই যে আহ ঐক্যমত কমিশন, জুলাই সনদ, এই যে জুলাই সনদে বিভিন্ন জায়গায় নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে। এখন বাংলাদেশের জনগণ যদি ভোট দেয়, এবং হয়তো বিএনপি জিতেও যেতে পারে এবং সরকারও গঠন করবে, কিন্তু সরকার গঠন করলেই হবে না। আওয়ামী লীগও কিন্তু সরকার গঠন করেছে, কিন্তু তারা কিন্তু ১৪ সালে নির্বাচন দেখেন, অর্ধেক নির্বাচন হয়েছিল এবং বাকি অর্ধেক হয় নাই। ৩ মাসের মধ্যে নির্বাচন আবার হওয়ার কথা ছিল, কিন্তু শেষ ওই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তিনি হঠাৎ করে বললেন যে ১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। তারপর বাকি মন্ত্রীরাও বলা শুরু করলো কোনো ১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। শেষ পর্যন্ত বিএনপিকে কিন্তু এই যে বিভিন্নভাবে দমন করে নির্বাচনটা কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যন্ত দেয় নাই। ১৮ সালের নির্বাচন কি করলো? অনেকেই এটাকে দাবি করে রাতের ভোট, এবং শেষ পর্যন্ত আবারও দমন করে বিএনপি। বড় দল কারা ছিল? বিএনপি তো ছিল, বিএনপি জামাত এরাই তো ছিল, কিন্তু এরা কি পেরেছে? কিন্তু সহযোগী হিসেবে এই নির্বাচনগুলোতে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ছিল, যে কারণে তারা বিরোধী দলে ছিল, এবং সরকার দল বিরোধী দল নিয়ে সংসদ গঠন করে তারা সরকার চালিয়েছে। এইভাবে কিন্তু তারা ২০২৪ সালেও সরকার গঠন করেছে, এবং শেষ পর্যন্ত কিন্তু গণ অভ্যুত্থানের কারণে পালাতে বাধ্য হয়। সো এইসব তো শিক্ষা নিতে হবে। এখন সমস্যা থেকে যদি শিক্ষা নেয়, তাহলে বিএনপির জন্য আমার কাছে মনে হয় ভালো হবে। এবং বিএনপি জামাত, আহ, দেখেন বাংলাদেশ যতদিন আছে ৭১ থাকবে। ৭১-এর কি ভূমিকা জামাতের, অথবা ২৪-এ তাদের ভূমিকা কি, অথবা বিএনপি তো আসলে ৭১-এ ছিল না, তারা তাদের গঠন হয়েছে পরে। যে তবে লম্বা সময় ধরে বিএনপি ছিল, বিএনপি রাজনীতি করেছে, জামাতও আগের মতো না হলেও এসেছে। তারা বর্তমানে একটা নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। সবকিছু মিলিয়ে সামনে যে সরকার হবে, ওই সরকারে এবং সরকারের বিরোধী দলে থাকবেন কারা, এটা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের একটা ইকুয়েশন। সরকার বিরোধী দল গঠন করার পরেও সরকারটা কিভাবে রান করবে, তারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের বিটে কথা বলবে, নাকি নিজ দলের যে বিভিন্ন ইস্যু এইভাবেই এগিয়ে যাবে, ক্ষমতা দখলের রাজনীতি করবে এবং নিজেদের দুর্নীতিতে ভরপুর করে ফেলবে? এই বিষয়গুলা কিন্তু অনেক আলোচনা। মাত্র তো শুরু, নির্বাচনের আমেজটা মাত্র শুরু হবে। এখানে বিভিন্ন সমস্যা হতে পারে, সমস্যাগুলো আসলে জনগণ কিন্তু দেখবে আসলে কোথাকার পানি কোথায় গিয়ে পড়ে।
সো সবার জন্য শুভকামনা, এবং আমরা আশা করি এখন থেকে আমরা নির্বাচন নিয়ে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, কি ধরনের প্রশ্ন আমরা রাখতে পারি জনগণের কাছে। আমরা লাইভ ইন্টারভিউতে যাব, বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো, নির্বাচন নিয়ে কথা বলবো, এবং বিভিন্ন প্রার্থীদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। সো আপনারা দেখবেন, আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।